হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটাতে আমরা শিখবো ক্লাস 10-এর যে চ্যাপ্টার 19 সেই চ্যাপ্টার অঙ্কগুলোর সমাধানের ওপর বেস করে। তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার নামটা কি হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। মানে বিভিন্ন রকমের যে ঘনবস্তু আমরা দেখেছি আশেপাশে যে দেখি আমরা, মনে করতে পারো যে ধানের যে মাচা টাইপের হয় ওইটা একটা ঘনবস্তুর মধ্যে পড়ে, যেখানটাতে ধানগুলো যে চাষবাস করে যে রাখা হয় সেটাও একটা ঘনবস্তুর মধ্যেই পড়ে। দেখবে তোমরা যারা গ্রামাঞ্চলের দিকে যদি তোমরা কোনো দিন গিয়ে থাকো দেখবে গ্রামের দিকে দেখবে এই যে ছবিটাতে যেমন দেখছো এই যে বাড়িটা, এই বাড়িটার মতোই কিন্তু একটা ধানের একটা জায়গা থাকে যেটাতে কিনা ধানগুলো সঞ্চয় করে রাখা হয়। তো এটা কিছুটা হলেও দেখতে অনেকটা শঙ্কু আকৃতির মতো, এবং শঙ্কুর মধ্যে থাকে আমাদের চোঙ আকৃতির মতো। তো সেটাও এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে তো দেখতে পাচ্ছ এখানটাতে আমরা অনেকগুলোই ঘনবস্তু দেখতে পাচ্ছি। তো সেই যে ঘনবস্তুর মধ্যে থেকে আমাদের বিভিন্ন রকমের অঙ্ক এখানটাতে তুলে ধরা আছে, যে অঙ্কগুলো আমাদেরকে সমাধান করতে হবে। এবার এই অঙ্কগুলো রিগার্ডিং আমাদের খুব একটা বেশি সূত্র মনে না রাখলেও হবে, আমরা যে এর আগের যে চ্যাপ্টারগুলো করেছি সেই চ্যাপ্টার মধ্যে থাকা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর উপর বেস করেই এখানকার যে এই প্রশ্নমালার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে সলভ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, এখানটাতে কয়েকটা কমন জিনিস লাগবে। মনে করো যদি ব্যাস বলে দেয় তাহলে তো ব্যাস দিতে কোনো তো অঙ্ক হয় না, সাধারণত ব্যাসার্ধ রিলেটেডই অঙ্ক হয়। তাহলে আমাদের যদি ব্যাস বলে দেয় তাহলে আমাদের খুব সহজে তাহলে বুদ্ধি লাগিয়ে আমরা ব্যাসার্ধটা বার করতে পারবো। তো সেইভাবেই অ্যাকচুয়ালি একটুখানি বুদ্ধি আর কয়েকটা সূত্রের যদি মনে থাকে আমাদের, সেই সূত্রগুলো রিগার্ডিং আমরা খুব সহজে অঙ্কগুলোকে আমরা এখানটাতে সলভ করতে পারবো। ঠিক আছে, তো আমি তাহলে সরাসরি তাহলে অঙ্কতেই অঙ্কের যে প্রশ্নমালা আছে চ্যাপ্টার 19 সে অঙ্কতেই চলে যাব। ঠিক আছে, তো আমি এই যে 19 প্রশ্নমালার যে অঙ্কগুলো আছে সেখান থেকে পুরো প্রথম একের দাগের থেকে অঙ্কগুলো আমি সলভ করেছি, সেইগুলোকেই ডিসকাস করবো তোমাদের সাথে। দেখো, প্রথম যে অঙ্কটা বলেছে তোমরা প্লিজ পাশে বইটা খুলে রেখো, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের অনেক। প্রথম যে অঙ্কটা বলেছে সেটা কি বলেছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 4.2 সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা হিসাব করে। তাহলে দেখো আমি এখানে অঙ্কটাতে কীভাবে কি সলভ করেছি দেখো, দেখলে তোমরা বুঝতে পারছো। লোহার স্তম্ভে প্রথমে আমি ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বার করে নিচ্ছি, যেটা আমাদের এখানে ব্যাস বলে দিয়েছিল, যেটা এক্ষুনি কিছুক্ষণ আগে আমি বললাম। তো সেখান থেকে আমাদের 20/2 করে 10 সেন্টিমিটার আমার অ্যান্সার বেরিয়েছে। সেটা রিগার্ডিং চোঙাকৃতি অংশের যে উচ্চতা সেটাও আমাকে বলে দিয়েছে 2.8 মিটার, সেটাকে আমি সেন্টিমিটারে নিয়ে গেছি, কারণ দশমিক থাকলে আমাদের কিছুটা হলেও প্রবলেম হয় সলভের রিগার্ডিং। তারপরে কী করছি, চোঙাকৃতি অংশে আয়তনটা আমি বার করেছি পাই আর স্কয়ার এইচ, এই রিগার্ডিং বার করেছি আমি এখানটাতে। আমাদের এখানটাতে 42 সেন্টিমিটার উচ্চতা কিন্তু বলেই দিয়েছে, তো সেটার রিগার্ডিং আমাদের পাই আর স্কয়ার এইচ এর রিগার্ডিং আমাদের এখানটাতে অঙ্কটা বার করে দেখাতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি বার করে দেখিয়ে দিয়েছি। এখানে এত বেরিয়ে গেছে, আছে এটা ঘন সেন্টিমিটার হবে। এবার কী করেছি, আমি শঙ্কু আকৃতির অংশের যে আয়তনটা সেটা আমি করেছি 1/3 পাই আর স্কয়ার এইচ করেছি, করে আমি এখানেতে একইভাবে বার করেছি। তাহলে আমাদের দেখো এখানে যে কোনো সূত্র আমি এখানে অ্যাপ্লাই করেছি, এই সূত্রটা বলো এই দুটো সূত্র সম্বন্ধে কিন্তু আমরা জানি, আমরা আগে এই ধরনের সূত্রের উপর বেস করে অঙ্ক করেছি। তারপরে কী করতে হবে, ওই লোহা স্তম্ভে আয়তনটা বার করতে হবে। তাহলে মোট তাহলে যে কত আয়তন হলো সেটা আমাকে তাহলে বার করতে হবে এই দুটোকে যোগফল করে। সেটাই রিগার্ডিং প্রত্যেকটা ঘন সেন্টিমিটার রিগার্ডিং 7.5 গ্রাম ওজন হলে তাহলে লোহা স্তম্ভটির ওজন তাহলে কত হবে মোট, তাহলে এইটা ইন্টু 7.5 করলেই হয়ে যাবে, যেটা আমার অ্যান্সার বেরোবে। এখান থেকে আমাকে এটাকে কেজিতে নিয়ে গেছি, কারণ বেসিক্যালি কী হয়, কোনো রকমের ওজন রিলেটেড কোনো যদি অঙ্ক থাকে তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কেজি বললে বেশি আমরা ভালোভাবে বুঝতে পারি। আশা করি বুঝতে পেরেছি এই অঙ্কটা। একের দাগের যে অঙ্কটা আছে, 2 দাগের অঙ্কটা কী বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা
15 সেন্টিমিটার হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমি এখানে কী করেছি, তাহলে দেখো প্রথমে তাহলে আমাকে তাহলে ধরি শঙ্কুটার যে মানটা সেটা ধরে নিচ্ছি আমি এখানে। শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে R1 সেন্টিমিটার। অতএব তির্যক উচ্চতা তাহলে কত, তির্যক উচ্চতা স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। সেখান থেকে আমরা তির্যক উচ্চতা মান বলেই দিয়েছি, ব্যাসার্ধের মানটা ধরে নিয়েছি আমি, আর উচ্চতা মানটা বলে দিচ্ছি। সেখান থেকে আমি খুব সহজেই R1 এর ভ্যালুটা আমি এখানে বার করেছি। ঠিক আছে, তারপরে কী করেছি, এখান থেকে শঙ্কু আয়তনটা বার করেছি 1/3 পাই আর স্কয়ার এইচ এর রিগার্ডিং। সেখান থেকে আমি এটাকে ফিক্সড রেখে দিচ্ছি, এটাকে কোনোভাবে কোনো কিছু চেঞ্জ করিনি। কেন করিনি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, কারণ এটাকে আমি সলভ করলে মাত্র একটা ভ্যালু পেতামই ঠিকই, কিন্তু ওটাকে নিয়ে যদি আমি পরবর্তী জায়গাতে যদি রাখতাম তাহলে সেটাকে কী হবে, আমার তাহলে কাটাকুটি করতে অনেকটাই সুবিধে হবে। আমি সেটা এখানে অ্যাপ্লাই করেছি। তারপরে কী করেছি, চোঙের আয়তনটা বার করেছি পাই আর স্কয়ার এইচ এর রিগার্ডিং। দেন প্রশ্ন অনুযায়ী তাহলে এইটা সমান এইটা করেছি। কী বললাম বুঝতে পারলে? এবার সেখান থেকে তাহলে আমাদের 22 সাথে কেটে যাচ্ছে, 15 কেটে যাচ্ছে। দেন এখান থেকে অল্টারনেটিভ করে আমি এখান থেকে R2 এর মানটাও পেয়ে গেছি। এবার আমাদের যে R1 এর মানে রিগার্ডিংয়ে কিন্তু আমি R2 এর মানটা বার করলাম এখানটাতে। এবার কী বার করতে হবে, আমাদের উত্তরটা কী চেয়েছিল, চোঙটি ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে দেখো চোঙটি ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য তাহলে কত হবে, এইটা মানে ব্যাসার্ধ বলেছে, এটা আমার তো ব্যাস বেরিয়েছে নাকি, সরি এটা আমার তো ব্যাসার্ধ বেরিয়েছে নাকি। তাহলে ব্যাসার্ধ মানে কী হবে, আমরা জানি কি ব্যাসার্ধ মানে হচ্ছে এর ঠিক দ্বিগুণ, মানে ব্যাসের যে মানটা সেটা দ্বিগুণ, তো সেটা আমাদের দ্বিগুণ তাহলে বেরিয়ে গেছে। কী বললাম বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের 19 প্রশ্নমালার 2 দাগের অঙ্কটা। ঠিক আছে, নেক্সট অঙ্ক 3 দাগেটা কী বলছে, 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস 34 সেন্টিমিটার, উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বেড়ে যাবে সেটা হিসাব করে লিখি। তাহলে দেখো এইটার জন্য আমাকে একটুখানি অ্যাপ্লাই করতে হবে কি, ব্যাসার্ধটাকে বার করতে হবে অ্যাজ ইউজুয়াল, 3 সেন্টিমিটার বেরিয়েছে। সেখান থেকে আমার আয়তনটা বার করতে হবে 60 × 1/3 পাই আর স্কয়ার এইচ করে। তারপর এখান থেকে ধরি শঙ্কুটি আকৃতির লোহার টুকরো চোঙের জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা 8 সেন্টিমিটার বেড়ে যাবে। আমি এটাকে এইচ ধরে নিয়েছি। অতএব চোঙাকৃতি পাত্রে বৃদ্ধিপ্রাপ্ত জলের আয়তন সমান সমান, জাস্ট আমি একটু খাতাটা খুলে নিয়ে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সমান সমান শঙ্কু আকৃতির লোহার টুকরোর আয়তন। তাহলে অতএব পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 60 × 1/3 পাই আর স্কয়ার এইচ করে আমি এখান থেকে এইচ এর মানটা খুব সহজেই বার করে দেখিয়ে দিয়েছি। কী বললাম বুঝতে পারলাম? আমি এখান থেকে তোমাদের আর টোনে দেখিয়ে দিচ্ছি। আমরা 3 থেকে অঙ্কটা এখানটাতে হাফটা আছে আর বাকি অঙ্কটা এখানটাতে হাফটা আছে। 4 থেকে অঙ্কটা কী বলছে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা অনুপাত নির্ণয় করি। তাহলে দেখো কী করতে হবে, কী করেছি আমি এখানটাতে আমাকে ধরে নিতে হবে, ধরি শঙ্কু ও লম্ববৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং আর একক এবং উচ্চতা এইচ একক, আমি দুটোকে ধরে নিয়েছি। এখন শঙ্কুর আকৃতির তির্যক উচ্চতা এল, এটা এল ইকুয়াল টু √h² প্লাস আর স্কয়ার একক। অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর ইন্টু h² প্লাস আর স্কয়ার। এটা একটা সূত্র আছে, এই সূত্রটা তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো, তাহলে কী হবে তোমাদের ইন ফিউচার অনেক হেল্প হবে। ওকে, এবার কী করছি, তাহলে আমি এখান থেকে তাহলে পাই আর ইন্টু √h² প্লাস আর স্কয়ার বর্গ একক, সেখান থেকে আমি কী করছি এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2π RH বর্গ একক বার করেছি। এবার প্রশ্ন অনুযায়ী তাহলে আমাকে তাহলে এই দুটো যদি পাই আকারে লিখে আমি যদি 5/8 করে দিই, মানে যেটা কিনা আমাদের 5:8 যেটা বলেছে সেটাকে আমি এখানে যদি ইন্ডিভিজুয়ালভাবে যদি মেনশন করে দিই, কারণ দেখো 5/8 মানে কি, 5টা কী বলেছিল আমাদের, একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, এটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, মানে 5টা হচ্ছে কি আমাদের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আর 8টা হচ্ছে কি চোঙের বক্রতলের ক্ষেত্রফল। এই দুটো তাহলে আমাদের সূত্র, এই দুটো সূত্র একটুখানি ইম্পর্টেন্ট আছে, এই দুটো সূত্র একটুখানি তোমরা চাইলে একটুখানি অন্য জায়গায় লিখে রেখে মুখস্থ করে রাখতে পারো। দেন তাহলে 5:8 মানে কত, মানে 5/8 মানে এইটা ইকুয়াল 5/8, সেখান থেকে আমার R/H এর মানটা বেরিয়ে যাবে। সেখান থেকে আমার তাহলে নতুন যে অনুপাতটা পাবো আমি ব্যাসার্ধের আর ব্যাসার্ধ দৈর্ঘ্য উচ্চতার অনুপাত, সেটা আমার তাহলে খুব সহজেই 3:4 বেরিয়ে যাবে। ঠিক আছে, 5 দাগের অঙ্কটা কী বলেছে, 5 দাগের অঙ্কটা বলেছে কি যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসাব করে লিখি। তাহলে দেখা যাক কী করেছি, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটা ব্যাসার্ধের লোহার গোলকের আয়তনটাকে আমি আয়তনটা বার করে নিয়েছি 4/3 পাই আর স্কয়ার আর কিউবের রিগার্ডিং। সেখান থেকে আমি কী করেছি, গোলককে গলিয়ে যে নিরেট গুলি তৈরি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে 1/2 সেন্টিমিটার করে হবে। মানে আমি একটা যদি টোটাল যদি একটা যদি গোলকের থেকে যদি আমি যদি দুটো যদি বার করি গোলক, তাহলে এই দুটো তো তাহলে হাফ অংশ হবে নাকি, সেটাই আমি এখানে মেনশন করে দেখিয়েছি। অতএব
গুলির আয়তন ইকুয়াল টু 4/3 πr³ ঘন সেন্টিমিটার। ধরি এনটি নিরেট গুলি পাওয়া যাবে, অর্থাৎ এন ইন্টু এইটা ইকুয়াল টু 4/3 πr³, মানে এন ইন্টু এটা ইকুয়াল টু এটা। এখান থেকে আমার খুব সহজে তাহলে এন এর মানটা বার করে দেখিয়ে দিয়েছি। ওকে, তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি আমার পরবর্তী ভিডিওতে কোষে থেকে 19 প্রশ্নমালার যে 5-এর দাগে পরের থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। দেন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই তোমরা চাইলে আমার সাথে ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো, বা আমাকে কমেন্টের মাধ্যমে কোনো কিছু তোমাদের জানার থাকলে আমাকে পাঠাতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা সাবস্ক্রাইব করবে কীভাবে দেখবে, আমার চ্যানেলের নিচে দেবে লাল কালিতে সাবস্ক্রাইব বলে কথাটা লেখা আছে, সেটাতে প্রেস করতে বেল আইকন দেখাবে, ওখানে অলে গিয়ে ক্লিক করে রেখে দেবে। তাহলে কী হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো, তখনই তোমরা সেই ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের ফোনের নোটিফিকেশান প্যানেলে পেয়ে যাবে। আমি আমার আগামী দিনে আমি এরকম ধরনের আরও অনেক টিউটোরিয়াল রিলেটেড ভিডিও আমি আপলোড করবো, এবং সেই জন্য বন্ধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা চাইলে তোমাদের সব বন্ধুদের সাথেও আমার চ্যানেলটাকে লিঙ্কটাকে সাবস্ক্রাইব শেয়ার করতে পারো। ওকে, ভালো থেকো বন্ধুরা, টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, গুড বাই।